শুরু করি একটি প্রশ্ন দিয়ে। গৌড়ের প্রথম স্বাধীন হিন্দু সম্রাট শশাঙ্ক আসলে কোথা থেকে এসেছিলেন? শশাঙ্কের জন্ম হয়েছিল প্রায় ৫৯০ খ্রিস্টাব্দে এবং ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেন দক্ষিণ রাঢ় অঞ্চলে। এখন দক্ষিণ রাঢ় বলতে আমরা যা বুঝি সেটা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া বা পূর্ব বর্ধমান। এই অঞ্চলটা ছিল পাহাড়ি, অরণ্যময় আর এক সময় ছিল রাজনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। শশাঙ্ক কোনো বড় রাজবংশে জন্ম নেননি। তিনি ছিলেন এক ক্ষুদ্র স্থানীয় রাজবংশের উত্তরসূরি, অর্থাৎ তার পেছনে বিশাল সাম্রাজ্য ছিল না, সেনাবাহিনী ছিল না, কিন্তু ছিল এক অদম্য ইচ্ছাশক্তি। ছোট রাজ্যের সন্তান হলেও শশাঙ্ক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, দূরদর্শী ও উচ্চাকাঙ্ক্ষী। তিনি বুঝতেন যদি তার চারপাশের পরিস্থিতিকে কাজে লাগানো যায় তবে তিনি শুধু একজন ছোট রাজা নন, গোটা পূর্ব ভারতের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠতে পারেন। এবং ঠিক সেটাই তিনি করেছিলেন। তিনি সুযোগ খুঁজে নিয়েছিলেন, শত্রু মিত্র চিনতে শিখেছিলেন আর সামরিক শক্তি বাড়িয়ে ধীরে ধীরে নিজেকে শুধু এক রাজা নয়, এক সম্রাটে পরিণত করেছিলেন। এই হলো শশাঙ্কের শুরুর গল্প, একজন ক্ষুদ্র রাজবংশের তরুণ যিনি হয়ে উঠেছিলেন গৌড় সাম্রাজ্যের জনক। এবার আসুন গৌড় রাজ্যের উত্থান। শশাঙ্কের শাসনের সূচনায় খ্রিস্টাব্দে ৬০৫-এর আশেপাশে। আপনি যদি প্রাচীন ভারতের ইতিহাসে চোখ রাখেন তাহলে একটি নাম আপনি সব সময় খুঁজে পাবেন, গৌড়। কিন্তু গৌড় কি ছিল? গৌড় ছিল পূর্ব ভারতের একটি অত্যন্ত সমৃদ্ধ বাণিজ্যিক ও সাংস্কৃতিক অঞ্চল, যা মূলত বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ ও বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে বিস্তৃত ছিল। এবার প্রশ্ন আসে, কে এই গৌড়কে একটি স্বাধীন শক্তিশালী রাজ্যে পরিণত করলেন? উত্তর, শশাঙ্ক। খ্রিস্টাব্দ ৬০৫-এর আশেপাশে শশাঙ্ক গৌড়ের শাসক হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি কেবল কোনো রাজা হয়ে বসেননি, বরং সরাসরি নিজেকে ঘোষণা করেন মহারাজাধিরাজ, যার মানে রাজাদেরও রাজা। এই ঘোষণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছিলেন তিনি আর কোনো সাম্রাজ্যের অধীন নন, বরং নিজেই একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান। তখন গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা আজকের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছাকাছি একটি স্থান। কর্ণ সুবর্ণ অর্থাৎ সোনার কর্ণ, নাম থেকেই বোঝা যায় এটি ছিল এক সমৃদ্ধশালী শহর। ইতিহাসবিদেরা মনে করেন কর্ণ সুবর্ণ শুধু রাজনৈতিক রাজধানী ছিল না, বরং বাণিজ্য, ধর্ম এবং সংস্কৃতিরও কেন্দ্র ছিল। শশাঙ্ক সেখানে রাজপ্রাসাদ তৈরি করেন, প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন আর শুরু করেন তার সাম্রাজ্য বিস্তারের যাত্রা। তার এই উত্থান শুধুমাত্র একজন শাসকের ক্ষমতা গ্রহণ ছিল না, এটা ছিল এক স্বাধীন পূর্ব ভারতীয় শক্তির জন্ম, যা গঙ্গা থেকে ব্রহ্মপুত্র অবধি বিস্তার লাভ করেছিল। এবার আসি সামরিক অভিযান ও কৌশল। সময়কাল আনুমানিক খ্রিস্টীয় ৬১০ থেকে ৬২০। শশাঙ্ক কেবল একজন প্রশাসক বা রাজা ছিলেন না, তিনি ছিলেন এক দক্ষ ও চতুর সামরিক কৌশলবিদ। তার মূল লক্ষ্য ছিল গৌড় রাজ্যকে পূর্ব ভারতের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালান এবং একে একে বহু গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করেন। চলুন তার বিজয় অভিযানের দিকে একবার নজর দিই। দায়রে মগধ বর্তমান বিহারের দক্ষিণ অংশ এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজ্য। বুদ্ধ ও মহাবীরের যুগ থেকে এই অঞ্চল ছিল প্রাচীনয়, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। শশাঙ্ক যখন এই অঞ্চল জয় করেন তখন তিনি সেখানে নিজের প্রভাব বিস্তার করেন ও গৌড়ের সীমা পশ্চিম দিকে বিস্তৃত করেন। দায়রে অঙ্গ আজকের বিহার ও পশ্চিমবঙ্গের সংযোগস্থলে ভাগলপুর অঞ্চলের কাছাকাছি। এটি ছিল এক প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য, যা করায়ত্ত করে শশাঙ্ক তার শক্তি আরও বাড়ান। দায়রে পুণ্ড্রবর্ধন বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে
বগুড়া ও দিনাজপুর অঞ্চলে বিস্তৃত ছিল এই রাজ্য। শশাঙ্ক এই অঞ্চলকে গৌড়ের অন্তর্ভুক্ত করে পূর্ব দিকে সাম্রাজ্য বিস্তার করেন। দায়রে বঙ্গ। এটি ছিল বর্তমান দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বাংলার অংশ, যার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল ও কলকাতার উপকূলীয় অঞ্চল। এই অঞ্চল নিয়ন্ত্রণ মানে বঙ্গোপসাগরের বাণিজ্য পথ নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিকেই লাভজনক। এইভাবে শশাঙ্ক তার সাম্রাজ্য গড়ে তোলেন পূর্ব ভারতের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে। তার প্রধান রাজনৈতিক শত্রুরা ছিলেন দায়রে ১ হর্ষবর্ধন, উত্তর ভারতের সম্রাট, কনৌজ ও থানেশ্বরের রাজা। তিনি ছিলেন শশাঙ্কের সবচেয়ে বড় প্রতিপক্ষ, কারণ হর্ষবর্ধন নিজেও পুরো ভারতকে একত্রিত করতে চাইছিলেন। শশাঙ্ক ছিলেন তার পথে প্রধান বাধা। দায়রে ২ ভাস্কর বর্মন, অসমের কামরূপ রাজ্যের রাজা। তিনি হর্ষবর্ধনের মিত্র ছিলেন এবং শশাঙ্কের বিরুদ্ধে একত্রিত হন। তিনি এই ৩ শাসকের মধ্যে ত্রিমুখী রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব ছিল। দায়রে বিবাদক দিক। শশাঙ্ক সম্পর্কে ইতিহাসে কিছু বিতর্কিত তথ্য রয়েছে। অভিযোগ: কনৌজের রাজা রাজ্যবর্ধন অর্থাৎ হর্ষবর্ধনের ভাই যখন দক্ষিণে যুদ্ধরত ছিলেন, তখন শশাঙ্ক চতুর কৌশলে তাকে হত্যা করেন বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। বিদ্রোহ: বৌদ্ধ ঐতিহাসিক সূত্র অনুযায়ী শশাঙ্ক বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন। তিনি নাকি বহু বৌদ্ধ বিহার ও স্থাপত্য ধ্বংস করেন এবং এমনকি বৌদ্ধ ধর্মপ্রচারকদের অত্যাচার করেন। তবে এই দাবি নিয়ে বিতর্ক আছে। অনেকেই বলেন এটি হর্ষবর্ধনের রাজকীয় ইতিহাসের প্রচারমূলক দিক। উপসংহার: শশাঙ্ক ছিলেন এমন এক শাসক যিনি শুধু সাম্রাজ্য গড়েননি, বরং উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। তার সামরিক বুদ্ধিমত্তা, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতা তাকে ইতিহাসে এক অনন্য জায়গায় স্থাপন করেছে। এবার আসি শশাঙ্ক, বৌদ্ধ ইতিহাসে এক বিতর্কিত চরিত্র, কন্ট্রোভার্সিয়াল ফিগার ইন বুদ্ধিস্ট হিস্টোরিক্যাল সোর্সেস। পশ্চিম প্রেক্ষাপট: শশাঙ্ক ছিলেন ৭ম শতকের একজন শক্তিশালী শাসক ও গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একজন শৈব, লর্ড শিবকে মান্যকারী ধর্মাবলম্বী। তার রাজনৈতিক এবং সামরিক কার্যকলাপ তাকে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছিল। কিন্তু বৌদ্ধ ধর্মীয় ঐতিহাসিক সূত্রে তিনি এক ভয়ঙ্কর এবং বৌদ্ধ বিরোধী শাসক হিসেবে উঠে আসেন। চীনা পরিব্রাজক হিউয়েনস্যাংয়ের বিবরণ: হিউয়েনস্যাং ৭ম শতকে চীন থেকে ভারতে আসা একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ও পরিব্রাজক ছিলেন। তিনি অনেক জায়গা ভ্রমণ করেন এবং বিস্তারিত ভ্রমণ বিবরণ রচনা করেন, যার নাম হল গ্রেট ট্যাং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন্স। এই বিবরণ অনুযায়ী শশাঙ্ক বৌদ্ধ ধর্মের চরম বিরোধী ছিলেন। তিনি মগধ ও অন্যান্য অঞ্চলের বৌদ্ধ বিহার ও স্তূপ ধ্বংস করেন। এমনকি গৌতম বুদ্ধের মৃত্যুর পর যেখানে তার দেহাবশেষ সংরক্ষিত ছিল, সেই স্থানে নির্মিত বোধিস্তূপ পর্যন্ত ধ্বংস করার অভিযোগ আছে শশাঙ্কের বিরুদ্ধে। ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ। এই বিবরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বড়সড় মতপার্থক্য দেখা যায়। কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন হিউয়েনস্যাং একজন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন, ফলে তার বিবরণ স্বাভাবিকভাবেই বৌদ্ধ দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত ছিল। শশাঙ্ক ছিলেন শৈব শাসক, ফলে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু সরাসরি বৌদ্ধদের প্রতি হিংস্র কি ছিলেন তা নিশ্চিত নয়। অনেকেই বলেন যেহেতু শশাঙ্ক হর্ষবর্ধনের প্রতিপক্ষ ছিলেন এবং হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মের সমর্থক, তাই হিউয়েনস্যাং হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটেও শশাঙ্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করেছিলেন। দায়রে ধর্মীয় সহিষ্ণুতার প্রসঙ্গে: যদিও শশাঙ্ক শৈব ছিলেন, কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী তিনি নিজের রাজ্যে অন্যান্য ধর্মের উপস্থিতি সম্পূর্ণরূপে নির্মূল করেননি। উদাহরণস্বরূপ বলা যায়, হিন্দু ও বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন একসাথে পাওয়া গেছে। শশাঙ্কের সমসাময়িক কিছু মুদ্রা ও প্রত্নবস্তুতে বৈচিত্র্যময় ধর্মীয় চিহ্ন দেখা যায়। অর্থাৎ পুরোপুরি নিশ্চিতভাবে বলা কঠিন যে তিনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন নাকি এটি একটি রাজনৈতিক ও ধর্মীয় রঙিন বর্ণনা মাত্র।
উপসংহার: শশাঙ্কের বৌদ্ধ বিরোধী ভাবমূর্তি ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। তাকে নিয়ে প্রচলিত সব তথ্য হয়তো একপাক্ষিক নয়, বরং রাজনৈতিক, ধর্মীয় ও আঞ্চলিক সংঘাতের প্রেক্ষিতে গড়ে উঠেছে। তাই তাকে বিচার করতে গেলে কেবল একপাক্ষিক বর্ণনার উপর নয়, বরং বিস্তৃত ঐতিহাসিক দলিল ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের উপর ভিত্তি করেই মূল্যায়ন করতে হবে। বিষয়: শশাঙ্কের মৃত্যু ও গৌড় সাম্রাজ্যের পতন। সময়কাল আনুমানিক খ্রিস্টীয় 638। দায়েরে 1 শশাঙ্কের মৃত্যু সিই 638। শশাঙ্কের মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ বা পরিস্থিতি ইতিহাসে পুরোপুরি স্পষ্ট নয়, তবে ধারণা করা হয় 638-এর আশেপাশেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে পূর্ব ভারতের অন্যতম ক্ষমতাবান শাসক ছিলেন। তার অধীনে গৌড় রাজ্য প্রসারিত, সংগঠিত ও সমৃদ্ধ হয়েছিল। শশাঙ্কের পতনের পরে দুর্বলতা শুরু। শশাঙ্কের মৃত্যুর পরই তার স্থলাভিষিক্ত হন রাজা মানব নামে এক শাসক, যার সম্পর্কে ঐতিহাসিক তথ্য খুবই কম। রাজা মানব সম্ভবত শশাঙ্কের পুত্র বা ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তবে ইতিহাস বলছে তিনি শশাঙ্কের মতো সামরিক দক্ষ, কৌশলী বা রাজনৈতিকভাবে সক্ষম ছিলেন না। গৌড় সাম্রাজ্যের দ্রুত পতন। শশাঙ্ক যেসব অঞ্চল জয় করে একত্রিত করেছিলেন, তার মৃত্যুর কিছুদিন পরই তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে পড়ে এবং সীমান্তবর্তী রাজ্যগুলো আবার স্বাধীন হয়ে যায়। হর্ষবর্ধনের প্রতিশোধ। শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হর্ষবর্ধন, যিনি ছিলেন উত্তর ভারতের সম্রাট ও কনৌজের শাসক। শশাঙ্কের মৃত্যুর সুযোগ নিয়ে হর্ষবর্ধন গৌড় সাম্রাজ্যের উপর আক্রমণ করেন এবং তার উত্তর পশ্চিম অংশ দখল করেন। এটি সম্ভবত এক প্রকার রাজনৈতিক প্রতিশোধ ছিল, কারণ শশাঙ্কই সন্দেহ করা হয় হর্ষের ভাই রাজ্যবর্ধনকে হত্যার জন্য। কামরূপ ও অন্যান্য রাজ্যের স্বাধীনতা। কামরূপ, বর্তমান অসম, এর রাজা ভাস্কর বর্মনের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক ছিল বৈরী। শশাঙ্কের মৃত্যু ও গৌড়ের দুর্বলতার কারণে কামরূপও শাসনমুক্ত হয়ে যায় এবং নিজেদের রাজ্য পুনরায় স্বাধীন ঘোষণা করে। উপসংহার: শশাঙ্ক ছিলেন পূর্ব ভারতের প্রথম ঐক্যবদ্ধ হিন্দু শাসক, যিনি গৌড়কে একটি শক্তিশালী রাষ্ট্রে রূপান্তর করেছিলেন। তার মৃত্যুর পর তার সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে, যা প্রমাণ করে একজন শক্তিশালী শাসক থাকা না থাকাটা কিভাবে একটি সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে। তারপর থেকে গৌড় রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও আর কখনো শশাঙ্কের মতো প্রভাবশালী নেতার অধীনে একত্রিত হয়নি। উপকথা: ইতিহাস আমাদের শেখায় শুধু রাজ্য গড়া নয়, রাজ্য টিকিয়ে রাখা এবং উত্তরাধিকার নিশ্চিত করাও এক অসাধারণ কৌশল। বিষয়: শশাঙ্কের ঐতিহাসিক গুরুত্ব। সময়কাল আনুমানিক খ্রিস্টীয় 6ষ্ঠ-7ম শতকে, প্রায় 600 থেকে 640 সিই। কে ছিলেন শশাঙ্ক? শশাঙ্ক ছিলেন পূর্ব ভারতের প্রথম ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য হিন্দু রাজা। তিনি গৌড় রাজ্যের শাসক ছিলেন, যেটি বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অংশ জুড়ে বিস্তৃত ছিল। তিনি নিজেকে মহারাজাধিরাজ উপাধিতে অভিষিক্ত করেন, যা তার আত্মবিশ্বাস ও ক্ষমতার পরিচায়ক। কি করলেন তিনি? শশাঙ্ক ছিলেন প্রথম ব্যক্তি যিনি পূর্ব ভারতের গৌড় রাজ্যকে একত্রিত করে একটি স্বাধীন হিন্দু সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি শুধু রাজ্য জয় করেননি, বরং একটি সংগঠিত প্রশাসন, রাজধানী ও সামরিক কৌশল গড়ে তুলেছিলেন। তাহার অধীনে গৌড় রাজ্য রাজনৈতিকভাবে স্বাধীন হয়, যেটি সেই সময় মুঘল বা হর্ষবর্ধনের মতো শক্তিশালী রাজ্যের অধীন ছিল না। কেন তার কাজ গুরুত্বপূর্ণ ছিল? শশাঙ্ক একটি শক্তিশালী হিন্দু রাজনৈতিক শক্তির সূচনা করেছিলেন, যা ইতিহাসে পূর্ব ভারতের আত্মপরিচয় প্রতিষ্ঠায় সহায়ক হয়। তার কর্মকাণ্ডের মাধ্যমেই ভবিষ্যতে পাল ও সেন রাজবংশের মতো শক্তিশালী রাজা গড়ে ওঠে। তিনি পূর্ব ভারতের স্বাতন্ত্র্য, সংস্কৃতি ও রাজনৈতিকে প্রমাণ করেন যে শুধু পশ্চিম বা উত্তর ভারতই নয়, পূর্ব ভারতও রাজনীতি ও সামরিক কৌশলে সমানভাবে পারদর্শী। রাজধানী কর্ণসুবর্ণ কেন গুরুত্বপূর্ণ? শশাঙ্ক গৌড়ের রাজধানী হিসাবে কর্ণসুবর্ণ, বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছে গড়ে তুলেছিলেন। এই শহর পরবর্তীকালে বহু শতাব্দী ধরে রাজনৈতিক, সংস্কৃত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে টিকেছিল। কর্ণসুবর্ণ ছিল শিক্ষার কেন্দ্র। এখানে অনেক ধর্ম, সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের কৃত্য ছড়িয়ে পড়ে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার লিখায় কর্ণসুবর্ণ শহরের কথা উল্লেখ করেছেন,
যা প্রমাণ করে তার আন্তর্জাতিক পরিচিত। শেষ কথা, শশাঙ্কের ঐতিহাসিক গুরুত্ব। শশাঙ্ক পূর্ব ভারতের প্রথম একক হিন্দু শাসক হিসেবে উঠে আসেন, যিনি রাজ্য গড়েছেন, শত্রুকে প্রতিহত করেছেন এবং একটি ঐক্যবদ্ধ পরিচয় তৈরি করেছেন। সংক্ষেপে, শশাঙ্ক ছিলেন সেই আলো যিনি পূর্ব ভারতের ইতিহাসকে উজ্জ্বল করে তুলেছিলেন। তার সাহসিকতা, কৌশল আর ঐক্যবদ্ধ চিন্তাধারাই পথ দেখায় কিভাবে একটি অঞ্চল নিজের অস্তিত্ব রক্ষা করে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে। উপকথা: বাংলার ইতিহাসে শশাঙ্ককে নিয়ে অনেক লোককথা ছড়িয়ে আছে, যেগুলো তার বীরত্ব ও শত্রু নিধনের কাহিনী বর্ণনা করে। এই অংশটি যোগ করা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় মূলত। সুতরাং প্রধান অংশগুলি অনুযায়ী এই অনুবাদটি করা হয়েছে। একইভাবে ভাষাটাকে একটু গৌড় সাম্রাজ্যের সময়কাল সচেতন রাখাও চাই, যেখানে তাদের শক্তি ও ঐতিহ্যের দিকটি প্রতিফলিত হয়। সুতরাং ভাষা প্রবিষ্ট পরবর্তী তথ্যেরই অনুসরণ করবেন।